ঈশা দুপুরে আসবে না। শান ঈশার দিকে কিছু সময় তাকিয়ে থেকে নরম সুরে বলে উঠল। শান না আসলে কি খুব মিস করবে? ঈশা মিস করব কি না জানি না, তবে সারাদিন ভালো লাগবে না। এটার অর্থ যদি মিস করা হয় তাহলে আপনাকে আমি মিস করব। শান একটু মৃদু হেসে বলে উঠল। শানের মানের তুমি কি জানো ঈশা? ঈশা মাথা ঝাঁকিয়ে না সূচক মাথা নাড়াল। শান সেটা দেখে ঈশার মুখ তার দুই হাত দিয়ে ধরে আসতে করে নিজের কাছে এনে কপালে কপাল ঠেকিয়ে বলল, শানের মানে তুমি আমাকে ভালোবাসো। বলেই শান ঈশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছু সময় পর ঈশাকে ছেড়ে দিয়ে বলল, শান আসছি ভালোভাবে থেকে, দুপুরে আসতে পারবো না, বাবা নেই, আমাকে অফিস সামলাতে হবে। শানের মুখ থেকে এমন কথা শুনে ঈশার মনটা খারাপ হয়ে গেল। সেটা দেখে শান বলল, শান প্লিজ মন খারাপ করো না ঈশা। রাতে তাড়াতাড়ি চলে আসবে, বা এখন অনেক দেরি হয়ে গেছে। বলে শান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা এখনো থমকে দাঁড়িয়ে আছে, কারণ আজ তার খুব ভালো লাগছে শানের এত ভালোবাসা, কেয়ারিং দেখে। শান যে তাকে খুব ভালোবাসে আর কি চাই তার ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। দুপুরের আমি বসে বসে টিভি দেখছিলাম। ঠিক তখনই বাড়ির কলিং বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজায় খুলতেই দেখলাম মা আর অহনা দাঁড়িয়ে আছে। আমি দরজা থেকে সরে আসতেই মা আর অহনা ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে অহনা আমাকে দেখে হাসি মুখে বলল, অহনা কেমন আছো ভাবি? আমি গিয়ে অহনাকে জড়িয়ে ধরলাম আর বললাম, ঈশা এত সময় ভালো ছিলাম না জানো, তবে এখন তোমাদের দেখে ভালো আছি। তখনই পাশ থেকে আমার শাশুড়ি মা বলে উঠলেন, শানের মা, সে কিরে, ভালো ছিলিস না কেন? আমি অহনা আপুকে ছাড়িয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, ঈশা একা একা কার ভালো লাগে বলো? মা আমাকে ছাড়িয়ে গালে হাত রেখে বলল, শানের মা, একা ছিলিস কেন? শান বাড়িতে নেই। ঈশা না, উনি তো অফিসে। শানের মা, আজ অফিসে না গেলেই পারত, ছেলেটা কি যে করে না। ঈশা না মা, আসলে বাবা ও তো নেই, তাই উনার নাকি অফিসে যেতেই হবে, তাই চলে গেলেন। শানের মা, ও আচ্ছা। ঈশা মা, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে খাবার রেডি করছি। শানের মা, ঠিক আছে মা। অহনা ভাবি ফ্রেশ হয়ে এসে অনেক গল্প করব, কতদিন দুজন গল্প করিনি। আমি অহনার কথা শুনে হাসি মুখে বললাম, ঈশা হুম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর অহনা তার রুমে বলে গল্প করছিলাম। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল অহনা আর জিসানের সম্পর্কের কথা। আমি একবার ভাবলাম অহনাকে জিজ্ঞেস করব তাদের এই সম্পর্কের কথা। তারপর ভাবলাম না থাক, জিজ্ঞেস করলে যদি কিছু মনে করে, কারণ এখন তো আর সে আমার আপু না, ননদ। ননদকে এ ধরনের প্রশ্ন করা ঠিক হবে না, তাই চুপ থাকলাম। আমি অহনা আপুর দিকে তাকিয়ে এসবই ভাবছিলাম। ঠিক তখনই অহনা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, অহনা, এই ভাবি কি হলো, কথা বলছো না কেন? হঠাৎ চুপ হয়ে গেলে যে? আমি হালকা চমকে তারপর আবার স্বাভাবিক হয়ে বললাম, ঈশা না, আসলে তোমার কথাগুলো শুনছিলাম, তুমি বল। অহনা, ও আচ্ছা, তাহলে শোন। এরপর তারা দুজন আবার গল্পে মন দিল। অফিসে রোহান, তাহলে কালকে এই মিটিংটা রাখি। শান না, কাল বাবা ফিরছে, মিটিংটা পরশু দিন রাখো রোহান। রোহান, জি স্যার। বলেই রোহান শানের কেবিনের থেকে বেরিয়ে গেল। সারাদিন কাজ করে শান প্রচুর ক্লান্ত। সারাদিনের কাজের মাঝে ঈশার কথা শানের মাথায় ঘুরছিল, কিন্তু কথা বলতে পারিনি, কারণ ঈশার কাছে তো আর ফোন নেই। তাই শান ঠিক করল আজ বাড়ি যাবার পথে ঈশার জন্য ফোন কিনে নিয়ে যাবে।
শান চেয়ার ছেড়ে দাঁড়াতেই তার সহকারী উর্মি তার কেবিনে ঢুকল। শান তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, শান, মিস উর্মি, আপনি কেবিনে আসার আগে অনুমতি নিলেন না কেন? উর্মি শানের মুখ থেকে এমন কথা শুনে কিছুই থতমত খেয়ে বলল, উর্মি, মানে স্যার, সরি। শান, ইটস ওকে, নেক্সট টাইম থেকে যেন এরকম ভুল আর না হয়। উর্মি মাথা নিচু করে বলল, উর্মি, জি স্যার। শান, মিস উর্মি, শুনুন, আমি এখন বাড়ি যাচ্ছি। আমার টেবিলে কতগুলো ফাইল আছে সেগুলো নিয়ে একবার দেখে নিন। উর্মি, ওকে স্যার বলেই শান তার কেবিন থেকে বেরিয়ে গেল। উর্মি শানের কেবিন থেকে ফাইলগুলো নিয়ে চলে গেল। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসল। তখনই শানের মা শানকে উদ্দেশ্য করে বলল, শানের মা শান। শান খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকিয়ে বলল, শান, জি মা। শানের মা, তোমার সাথে আমার কিছু কথা। শান, হ্যাঁ মা, বল। শানের মা, এখন না, খাবার শেষে আমার রুমে একবার এসো। শান, ঠিক আছে। খাবার শেষে যে যার রুমে গেল। শান আর ঈশা রুমে দিকে যেতে গেলেই শান হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ঈশাকে বলল, শান, তুমি রুমে যাও, আমি আসছি মায়ের কাছ থেকে। ঈশা, ঠিক আছে, যান। শানও কি বললে? ঈশা, বলছি যে যান। শান, যান। এখন থেকে আপনি আপনি না বলে আমাকে আজ থেকে যান বলে ডাকবে, বাঁকা হাসি দিয়ে। আমি এত সময় ধরে উনার কথার ধরন বুঝতে পারছি না, তাই বলে উঠলাম। ঈশা, কি বলছেন আপনি? আমি আপনাকে যা। এবার বুঝতে পারলাম উনি আমাকে কি বলতে বলেছেন, তাই আর কথা না বাড়িয়ে উনাকে একটা মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেলাম। এদিকে শান ঈশাকে এভাবে চলে যেতে দেখে হাসতে লাগল। তারপর সোজা তার মায়ের রুমে গেল। শান তার মায়ের রুমে গিয়ে দরজায় নক করল। আমি রুমে গিয়ে বিছানাটা ঠিক করছিলাম। বালিশ দুটো ঠিক করতে গিয়ে দেখলাম উনার বালিশের নিচে একটা ফোন। আমি ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম এটা কার, কারণ উনার ফোনটা আমি চিনি, কিন্তু এটা কার? শানের মা বিছানায় শুয়েছিল। শান দরজা নক করাতেই শানের মা শানকে ভেতরে আসতে বলল। শান ভেতরে আসতেই শানের মা বিছানার থেকে নেমে শানের কাছে গিয়ে বলল, শানের মা, হায় বসো। শান, না মা, বসবো না, তুমি বলো। শানের মা, আমি অহনার বিয়ে ঠিক করেছি। হঠাৎ করে শান তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে বলল, শান, কি বলছো মা? তুমি ছুটকির বিয়ে ঠিক করেছ কোথায়? শানের মা, আমার বান্ধবী আছে না শিলা, ওর বড় ছেলের সাথে। শান, কিন্তু মা, ছুটকি কি বিয়ে করতে চায়? শানের মা, না, ও কিছু জানে না, আমি শুধু তোকে জানালাম। আর কাল তোর বাবা আসলে তাকে জানাবো। এখন তুই তোর মতামত বল। শান, আমি কি বলবো মা? তুমি আছে ছুটকি জিজ্ঞেস করো। শানের মা, দেখ বাবা, আমি কিন্তু কথা দিয়ে ফেলেছি। অয়ন খুবই ভালো ছেলে আর পেশায় একজন ডাক্তার। আর আমার বান্ধীকে তো তুই চিনিস কত ভালো। আমি অহনাকে নিয়ে ও বাড়িতে গেলাম, তখন তোর আন্টির অহনাকে দেখে খুব পছন্দ হয়েছে। সে তো খুব তাড়াতাড়ি অহনাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। শান কিছু সময় নীরব থেকে বলল, শান, ঠিক আছে মা, যেটা করলে ভালো হয় সেটা কর। শানের মা খুশি হয়ে বলল, শানের মা, তাহলে ওদের কাল আসতে বলি। শান, কাল তো বাবা আসছে। ঠিক আছে, কাল বল, আমিও অফিস থেকে তাড়াতাড়ি আসব। শানের মা ঈশাকে তাহলে তুই বলে দিস কাল ঈশা যেন অহনাকে বলে। শান, ঠিক আছে মা বলেই শান তার মায়ের রুম ত্যাগ করল। এদিকে আমি উনার জন্য বসে আছি, তখন মার কথায় তেমন একটা মনোযোগ দিনি, তবে উনার আসতে এত দেরি হচ্ছে দেখে
মনের মধ্যে বিভিন্ন কৌতূহল ভর করছে। তার আগে এই ফোনটার কথা উনাকে জিজ্ঞেস করতে হবে। আমি রুমের মধ্যে পায়চারি করছিলাম আর বিড়বিড় করে এগুলো বলছিলাম। ঠিক তখনই রুমের দরজা খুলে উনি প্রবেশ করলেন। আমাকে এভাবে দেখে ভ্রু কুঁচকে বললেন, শান, কি হলো, তুমি এভাবে রুমের মধ্যে হাঁটছ কেন? আমি দ্রুত পায়ে উনার কাছে গিয়ে মোবাইলটা উনার দিকে বাড়িয়ে বলল, ঈশা, এটা কার ফোন দেখে তো মনে হচ্ছে না আপনার, তাহলে কার ফোন? আর এটা বালিশের নিচে কেন ছিল? সত্যি করে বলুন। একবারে এতগুলো কথা বলে ঈশা দম ছাড়ল। এদিকে শান ঈশার মুখ থেকে এতগুলো কথা শুনেও শান স্বাভাবিক গলায় জবাব দিল, শান, এই ফোনটা আমার বউয়ের। ঈশা কিছু সময় চুপ থেকে তার বলল, ঈশা, মানে আমার? শান এবার মজা করে বলল, শান, আমি কি তোমার কথা বলেছি? বলেছি তো আমার বউয়ের কথা। বলেই শান বিছানার কাছে যেতে নিলেই ঈশা শানের গেঞ্জি তার ডান হাত দিয়ে খামচে ধরে বলল, ঈশা, আমি তো আপনার বউ, তাই না? রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। শান এভাবে ঈশাকে রেগে যেতে দেখে মনে মনে হাসতে লাগল। আর ভাবল ঈশাকে আর একটু জ্বালানো যাক, তার জন্য সে বলে উঠল, শান, আমি কি সেটা বলেছি? বলেই ঈশার হাতটা তার গেঞ্জির থেকে সরিয়ে দিয়ে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়ল। ঈশা শানের এমন ব্যবহার দেখে বলে উঠল, ঈশা, মানে কি বলতে চান আপনি? বলেই শানের দিকে তাকাতেই দেখল শানের চোখ বন্ধ করে বিছনায় শুয়ে আছে। ঈশা মনে মনে ভাবতে লাগল, উনি ঘুমিয়ে গেলেন আমার প্রশ্নের ওর না দিয়ে। ঠিক আছে, এখন ঘুমিয়েছেন তো কি হয়েছে, কাল সকালে উনাকে আমি ভেবেই ঈশা বিছানার অপর পাশে গিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। রাগে তার ঘুমই আসছে না। তবুও চোখ বন্ধ করে নিজের রাগটাকে ঠান্ডা করতে লাগল। ঠিক তখন শানের হাসির শব্দ শুনতে পেল ঈশা। ঈশা দ্রুত চোখ খুলে শানের দিকে তাকাতেই দেখল শান বিছানার উপর বসে হেসে যাচ্ছে। ঈশা রাগে কটমট করতে করতে উঠে বিছানায় বসে বলল, ঈশা, আপনি হাসছেন কেন? শান হাসতে হাসতে বলল, শান, তো হাসব না, তোমার কথা শুনে যে কেউ হাসবে। ঈশা, তাই না? বলেই ঈশা শানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে শানের উপর উঠে বসল আর বলতে লাগল, ঈশা, দেখেন, একে তো তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে, তার উপর এখন হাসা হচ্ছে আপনাকে না আমি। আর কিছু বলতে পারল না ঈশা। শান ঈশাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার ঈশার উপর ছেড়ে দিয়ে বলে উঠল, শান, বউ তো আমার একটাই, সেটাও তুমি। ঈশা মুখ ঘুরিয়ে নিল, সেটা দেখে শান ঈশাকে বলে উঠল, শান, আচ্ছা সরি, এখন বলো আমাকে এর জন্য কি শাস্তি দিতে চাও? ঈশা মানের দিকে তাকিয়ে বলল, ঈশা, কোনো শাস্তি দিতে চাই না, ছাড়ুন তো, ঘুমাবো, অভিমানের সুরে। শান, কিন্তু আমি তো শাস্তি নিতে চাই। বলেই শান ঈশাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে নিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি উনি পাশে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কিন্তু এত সকালে উনি কোথায় গেলেন? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে উনি বের হলেন। আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, শান, গুড মর্নিং। আমিও তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ঈশা, গুড মর্নিং। কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠে কোথায় যাবেন? উনি রেডি হতে হতে ওর দিল ন। শান, অফিসে যাব। ঈশা, ও আচ্ছা। বলেই আমি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিলেই উনি বলে উঠলেন, শান, আচ্ছা ঈশা, শোন, দাঁড়াও। উনার ডাকে আমি দাঁড়িয়ে গেলাম, তারপর উনার দিকে ফিরে বললাম, ঈশা, কি বলেন? উনি আমার দিকে এগিয়ে এসে বললেন,
শান আজ অহনা দেখতে আসছে, তো তুমি একটু অহনার সাথে এ বিষয়ে কথা বলো। উনার মুখ থেকে এমন কথা শুনে আমি কিছু সময়ের জন্য থমকে গেলাম। উনি আবারও বলে উঠলেন, শান কি হলো ঈশা, বুঝতে পেরেছ? দেখো আমিই বলতাম, কিন্তু মা বলল তোমাকে বলতে, তুমি কি একটু বলবে? আমি কিছু না বলেই হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। উনি সেটা দেখে বলে উঠলেন, শান ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নেও, আমি অফিসে বের হচ্ছি। ঈশা আমি ভাবনায় পড়ে গেলাম। কারণ অহনা তো জিসান ভাইয়াকে ভালোবাসে, সে কি এসব? না, আর কিছু ভাবতে পারলাম না আমি। ওয়াশরুমে চলে গেলাম, একেবারে গোসল করে বেরিয়ে চেঞ্জ করে নিয়ে সোজা নিচে চলে গেলাম। আজ সারাদিন বাড়িতে কাজ হয়েছে। ছেলের বাড়ির থেকে লোক আসবে বলে সবকিছু নতুন করে সাজানো গোছানো হচ্ছে। সব কাজ লোকদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু টুকটাক কাজ মা করছে, তার সাথে সাথে আমিও কিছু কাজ করে দিল ম। কাজের মাঝে হঠাৎ আমার মনে পড়ে গেল, অহনাকে তো এ বিষয়ে কিছু বলা হয়নি। উনি তো আমাকে বলতে বলেছিলেন। তাই আর দেরি না করে আমি উপরে চলে গেলাম। অহনার রুমের সামনে গিয়ে দেখলাম দরজা আটকানো। আমি নক করলাম, সাথে সাথে অহনা দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে বললাম, ঈশা কি হলো? অহনা, দুপুরের পর থেকে রুমে বসে আসো, বের হওনি কেন? অহনা আচমকা আমার হাত ধরে টেনে দরজাটা আটকে দিল। তারপর আমাকে বিছানার উপর বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। আমি অহনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম সে কিছু একটা বলতে চায়, কিন্তু সংকোচে বলতে পারছে না। ঠিক তখনই অহনা বলে উঠল, অহনা, এসব কিসের তোড়জোড় চলছে ভাবি? ঈশা, অহনা আসলে আজ তোমাকে দেখতে আসবে। অহন ফট করে দাঁড়িয়ে আমার থেকে 2 কদম দূরে গিয়ে বলল, অহনা, কি বলছো তুমি দেখতে আসবে মানে? আমি বিছানা ছেড়ে উঠে বললাম, ঈশা, আমাকে তো সেটাই বলা হয়েছে। অহনা, অহনা, কে বলেছে তোমাকে? ঈশা, তোমার ভাইয়া। অহনা, ভাইয়া? কিন্তু ভাবি, আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমি। কিছু বলতে গিয়েও থেমে গেল অহনা। ঈশা সেটা বুঝতে পেরে বলে উঠল, ঈশা, জানি আমি। ঈশার মুখ থেকে এমন কথা শুনে অহনা কিছুটা চমকে গেল আর বলল, অহনা, কি জানো তুমি? ঈশা অহনার কাছে এগিয়ে আসতেই অহনা সেটা দেখে ঈশার থেকে চোখ ফিরিয়ে নিল। ঈশা অহনার কাছে গিয়ে বলল, ঈশা, তুমি আমার ভাইয়াকে ভালোবাসো, তাই না? ঈশার মুখ থেকে এমন কথা শুনে অহনা ঈশার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অহনা, তুমি কি করে জানলে? ঈশা স্বাভাবিক গলায় বলল, ঈশা, জেনেছি, কিন্তু কিভাবে জেনেছি সেটা না হয় না জানাই থাক। অহনা, এখন তুমি বলো কি করতে চাও? অহনা কান্নায় ভেঙ্গে পড়ল আর বলল, অহনা, আমি তোমার ভাইকে খুব ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। ঈশা অহনার কাছে গিয়ে ওর চোখ মুছিয়ে দিয়ে বলল, ঈশা, হারে বোকা নাকি, তুমি কান্না করছো কেন? ওরা তো তোমাকে শুধু দেখতে আসছে। বিয়েটিয়ে তো সেই পরের ব্যাপার, তো চিন্তা করো না। ঈশার কথায় অহনা কিছুটা শান্ত হল। ঈশা অহনাকে একটা পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, ঈশা, জিসান ভাইয়াকে বলেছ এসব? অহনা গ্লাসটা হাতে নিয়ে বলল, অহনা, না, আসলে আমি এসবের কিছু জানতাম না, তবে আন্দাজ করতে পেরেছিলাম। ঈশা, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ভাইয়াকে ফোন করে সব বলে দিব। অহনা পানির গ্লাস থেকে পানি খেতেই যাচ্ছিল, কিন্তু ঈশার বলা কথা শুনে একটা ভীষণ খেলো আর কাশতে লাগল। সেটা দেখে ঈশা বলে উঠল, ঈশা, ইস, দেখছ ভীষণ খেলে, একটু সাবধানে পানি খাবে তো নাকি? অহনা, ভাবি প্লিজ তুমি ওকে কিছু বলো না, যা বলার আমি বলবো।
ঈশা আচ্ছা। সন্ধ্যায় সারাদিনও তার রুমে গেল না ঈশা। অহনাকে একেবারে তৈরি করে, তারপর রুমে গেল শাড়ি পাল্টাতে। রুমে ঢুকে কাবার্ড থেকে একটা লাল কালারের শাড়ি বের করে ওয়াশরুমে চলো গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শান বিছানার উপর বসে আছে, তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ঈশা সেটা দেখে মনে মনে ভাবতে লাগল, উনি এভাবে তাকিয়ে আছেন কেন, আমি আবার কি করলাম? সারাদিনই তো কাজে ব্যস্ত ছিলাম, তেমন কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। ঈশা এসব শানের দিকে তাকিয়ে ভাবছিল। শান বিছানা ছেড়ে উঠে ঈশার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগল। ঈশা শানকে এভাবে এগিয়ে আসতে দেখে ভয় ঢোক গিলল আর পিছতে লাগল। পিছতে পিছতে দেয়ালে তার পিঠ ঠেকল। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশা কি হয়েছে আপনার, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? শান ঈশার কাছে এসে ঈশার দুই সাইডে নিজের দুই হাত রেখে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা সেটা দেখে ভয় বারবার ঢোক গিলছে। শান বুঝতে পারল ঈশা ভয় পাচ্ছে, তাই সে তার চোখ বন্ধ করে নিজের রাগটাকে একটু দমিয়ে ভারী গলায় বলল, শান তোমার ফোন কোথায়? বলেই ঈশার দিকে তাকিয়ে পড়ল। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, ঈশা এখানে কোথাও আছে। শান ফোনটা কি আমি তোমাকে এখানে ওখানে রাখার জন্য দিয়েছি? কথাটা জোরে বলল শান। ঈশা না, নিচু সুরে। শান তাহলে তুমি জানো আমি তোমাকে কতবার ফোন করেছি? ঈশা শানের থেকে চোখ সরিয়ে নিচে দিকে তাকিয়ে বলল, ঈশা না। শান আর কিছু বলল না, নিজের সমস্ত শক্তি দিয়ে দেয়ালে একটা ঘুষি মারল। তারপর সেখান থেকে শান চলে গেল। আর ঈশা সেখানে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগল। ছেলের বাড়ির থেকে লোকজন চলে এসেছে, কিন্তু উনি সেই আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন আর আসার নামই নিচ্ছেন না। মা বারবার উনার কথা জিজ্ঞেস করছিলেন, আমি তার কথার ওর দিতে পারিনি। আমি বারবার দরজার দিকে তাকিয়ে উনার আসার অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমার শাশুড়ি মা বলে উঠলেন, শানের মা, ঈশা মা, যাও অহনাকে নিয়ে এসো। ঈশা জি মা বলেই আমি উপরে চলে গেলাম। এদিকে ঈশা অহনার রুমে চলে যাবার পরপর শান বাড়িতে ঢুকল। শানের মা শানকে দেখে কাছে গিয়ে বলল, শানের মা কি রে শান, বাড়িতে এসে আবার কোথায় চলে গিয়েছিলিস? শান বাহিরে, মা একটু কাজ ছিল। বাবা এসেছে? শানের মা নারে, আসতে দেরি হবে, তুই চল ওদের সাথে কথা বল। শান হুম। আমি অহনার রুমে গিয়ে দেখি অহনা মুখটা গোমরা করে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসতে বসতে বললাম, ঈশা কি হলো, মন খারাপ? অহনা হুম। ঈশা কি হয়েছে, ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? অহনা না জি সান, আমার ফোন ধরেনি। বলেই অহনা কান্না করে দিল। আমি অহনাকে শান্ত করার জন্য বললাম, ঈশা কান্না করো না অহনা, আমি দেখছি কি করতে পারি। এখন চলো, মা তোমাকে ডাকছে, উনারা এসে গেছে। অহনা না, আমি যাব না। ঈশা প্লিজ অহনা, ছেলে মানুষই করো না। তুমি যদি এখন নিচে না যাও তাহলে সবাই কি মনে করবে? কোনো রকম জোর করে অহনাকে নিচে নিয়ে গেলাম। ছেলে এখনো আসেনি, পড়ে আসবে। তবে ছেলের বাবা, বোন আর ফুপি এসেছে। ছেলের মা আসেনি, সে খুব অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারে না। অহনাকে তাদের সামনে বসিয়ে দিয়ে আমি সামনে তাকায় দেখলাম উনি বসে আছেন। উনার দিকে তাকাতেই দেখলাম উনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি করে উনার থেকে চোখ সরিয়ে নিলাম।
অহনাকে বসতেই ছেলের ফুপি বসা থেকে উঠে অহনার কাছে এসে বসল আর বলল, ছেলের ফুপি মেয়ে তো দেখতে ভালোই, তবে গায়ের রংটা একটু চাপা। অহনার থুতনি ধরে এপাশ ওপাশ করে বলল। এটা শুনে সবার কেমন মনে হলো বলতে পারব না। আমার ভীষণ খারাপ লাগে, কারণ অহনা আপু মেয়ে হিসেবে যথেষ্ট সুন্দর, তার থেকেও বড় কথা হচ্ছে সে অনেক ভালো মনের মানুষ। ছেলের ফুপির মুখ থেকে এমন কথা শুনে ছেলের বাবা সাথে সাথে বলে উঠল, ছেলের বাবা আজকাল কেউ এসব দেখে নাকি এখানে এসে বসো। ছেলের ফুপিয়া ভাইজান মেয়ে দেখতে এসেছি, সবকিছু খুঁটিনাটি দেখতে হয় না। কিন্তু ফুফি আমি এসব দেখতে চাই না। হঠাৎ পেছনে থেকে কেউ এমন একটা কথা বলে উঠল। আমরা সবাই পিছনে ফিরলাম। দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, পরনে তার সাদা শার্ট, ব্লু জিন্স, চোখে চশমা। আমি দেখে বুঝে গেলাম এটাই ছেলে। অহনাও একবার ছেলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ছেলেটা ভিতরে আসতে আসতে বলল, অয়ন, অহনাকে আমার মায়ের অনেক পছন্দ, তাই আমি চাই না এসব নিয়ে কোনো কথা হোক। তাছাড়া বাবা তো ঠিকই বলেছে, আজকাল কি কেউ এসব দেখে। বলেই অয়ন অহনার দিকে তাকাল। দেখল অহনা মাথা নিচু করে আছে। ছেলের বোন, ভাইয়া তুই একদম ঠিক বলেছিস। আর ফুপি তুমি একটু বেশি বলছ। ছেলের ফুপি আমি তো বেশি বলি, রেগে বলল। শানের মা, দেখুন আপনারা নিজেদের মধ্যে রাগারাগি করবেন না। ছেলের বাবা, না আপা, এতে রাগারাগি কি আছে, যেটা সত্যই সেটা বলা উচিত। কিরে, এদিকে এসে বসো। ছেলের ফুপি ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়ে ছেলের বাবা আর বোনের পাশে গিয়ে বসল। তখনই উনি বলে উঠলেন, শান, দেখুন অহনা আমাদের অনেক আদরের, তাই আপনাদের কাছে অনুরোধ, এমন কিছু বলবেন যাতে আমাদের খারাপ লাগে। অয়ন, না ভাইয়া, আর কেউ উনার ব্যাপারে কিছু বলবে না, কথা দিল ম। বলেই একবার অহনার দিকে তাকালো। অহনা আর অয়নের বিয়েটা পাকাপাকি হয়ে গেল পরশুদিন। বিয়ে খাওয়া দাওয়া করে অয়নের বাড়ির লোকজন চলে গেল। মা আর উনি তাদের একটু এগিয়ে দিতে গেল। আর এদিকে এটা শুনে অহনা রুমের দরজা আটকে কান্না আরম্ভ করল। আমি কতসময় ওর দরজা নক করলাম, কিন্তু ও খুলল না। আমি ভাবলাম না আর বসে থাকলে চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে, তাই সিদ্ধান্ত নিলাম ভাইয়ার সাথে আমি নিজে কথা বলবো। তাই রুমে গিয়ে ফোনটা নিয়ে ভাইয়াকে কল করলাম। দুটো রিং বাজতেই ওপাশ থেকে, জিসান, হ্যালো। ঈশা, হ্যালো ভাইয়া, আমি ঈশা। জিসান, হ্যাঁ ঈশা বল, কেমন আছিস? ঈশা, ভালো, তুমি? জিসান, ভালো। ঈশা, ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। জিসান একটা দীর্ঘ নিঃশ্বাস বলল। জিসান, জানি আমি, তুই কি বলবি? ঈশা, সবই যখন জানো তাহলে হয়তো এটাও জেনেছ অহনার বিয়ে ঠিক হয়েছে। জিসান, জানি, শান মায় ফোন করে বলল। ঈশা, ভাইয়া তুমি বুঝতে পারছো না অহনা আপু কতটা কষ্ট পাচ্ছে। অহনা তোমাকে খুব ভালোবাসে ভাইয়া। জিসান, দেখ ঈশা এখন কষ্ট পাচ্ছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। ঈশা তার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, ঈশা, বিয়ের পর ঠিক হয়ে যাবে মানে তুমি সব মেনে নিচ্ছ? জিসান, হ্যাঁ মেনে নিয়েছে, আর ওকে বল সবটা মেনে নিতে, বারবার যেন আমাকে ফোন করে ডিস্টার্ব না করে। কাল আমার একটা ইন্টারভিউ দিতে যেতে হবে, মাথা ঠান্ডা না রাখলে দিতে পারবো না, রাখছি, বাই। ভারী গলায় বলল। বলেই জিসান ফোনটা কেটে দিল। ঈশা তার ভাইয়ের থেকে এমন ব্যবহার আশা করেনি। সে ভেবেছিল জিসান হয়তো এসব বিষয়ে তেমন কিছু জানে না, জানলে হয়তো জিসান তার ভালোবাসার কথা সবার কাছে স্বীকার করবে। কিন্তু ঈশার সেটা ভুল ধারণা ছিল।
ঈশা হঠাৎ অনুভব করল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে তাকাতেই দেখল শান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঈশা শানকে দেখে ভয় পেতে লাগল, কারণ শান তার আর জিসানের কথা শুনে নেয়নি তো সেট ভেবে। শান ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, শান কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন তুমি? আর এখনো চেঞ্জ করনি কেন? কত রাত হয়ে গেছে, ঘুমাবে না নাকি সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবে? শানের এমন স্বাভাবিক কথায় ঈশা বুঝতে পারল শানের রাগটা কমেছে। আর এত সময় তার আর জিসানের কথা শোনেনি, তাই সে বলে উঠল, ঈশা হ্যাঁ চেঞ্জ করব, তার আগে অহনার রুম একটু গিয়ে আসি তারপর। শান কেন এত রাতে ওর ঘরে কি? ঈশা একটু দরকার ছিল। শান ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। ঈশা হুম বলেই ঈশা সেখান থেকে অহনার রুমে চলে গেল। গিয়ে দেখল অহনার রুম এখনো আটকে রেখেছে। সে দরজা নক করে ডাকতে লাগল, ঈশা অহনা দরজা একটু খোলো, কথা আছে। বলার সাথে সাথে অহনা দরজা খুলে দিল। দরজা খুলতেই অহনার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ থেকে এক নাগাড়ে জল পড়ছে। আমি দ্রুত ভিতরে ঢুকে দরজা আটকে দিয়ে অহনা দিকে তাকাতেই অহনা বলে উঠল, অহনা আমি জানি তুমি কেন এসেছো, ভাবি জিসান একটু আগে আমাকে মেসেজ করেছিল আর সবটা বলেছে। কথা বলেই অহনা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কথা বলেই অহনা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, অহনা ও কি বলেছে জানো ভাবি? আমি অহনাকে ছাড়িয়ে তার দুই বাহু ধরে অহনার দিকে তাকিয়ে বললাম, ঈশা কি বলেছে তোমাকে ভাইয়া? অহনা ও বলেছে আমি যেন ওই ছেলেটাকে বিয়ে করে ফেলি, কান্না করতে করতে বলল। ঈশা চুপ। ঈশা কি বলবে বুঝতে পারছে না, কারণ তার ভাইয়া তো তাকে এই একই কথা বলেছে। অহনা তোমাকে ও তো এটা বলেছে তাই না? অহনা কথাগুলো বলছে হেঁচকি তুলছে। এসব কথা বলতে যেন অহনার খুব কষ্ট হচ্ছে, ঈশা সেটা বুঝতে পারছে। তাই ঈশা অহনার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে উঠল, ঈশা অহনা তুমি কান্না করো না, কাল আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো তোমার আর জিসান ভাইয়ার ব্যাপারে। অহনা না, জোরে বলে উঠল। ঈশা কেন? অহনা তোমার ভাইয়াকে বললে সে হয়তো কিছু করতে পারবে। অহনা চোখ মুছতে মুছতে কঠোর কণ্ঠে বলল, অহনা তার আর দরকার নেই ভাবি। আমি চাই না জিসানকে এই বিষয় নিয়ে জোর করতে, কারণ ভালোবাসা জোর করে হয় না। আমি সেটা আজ জিসানের কথায় বুঝতে পেরেছি। তুমি হয়তো জানো না, ও কিন্তু আমার সাথে প্রেম করতেই চাইনি। আমি ওকে এক প্রকার জোর করেছি, মরার ভয় দেখিয়েছি। ভেবেছিলাম এগুলো করলে হয়তো ও আমার ভালোবাসাটা বুঝবে আর ধীরে ধীরে আমাকে ভালোবাসবে। তবে সেটা আমার ভুল ধারণা ছিল। ঈশা অবাক হয়ে অহনার কথাগুলো শুনছে। অহনা ভালোই হয়েছে ও আমাকে মেসেজ করে বলে দিয়েছে। যদি না বলতে হয় তো আমার আরো খারাপ লাগতো, হয়তো আমি মরে যেতাম। বলেই অহনা আবারও কান্না করে দিল। আমি অহনার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম আর বললাম, ঈশা কি বলছো তুমি? এসব কথা কখনো মাথায় আনবে না। অহনা না, আর আনব না। আর হ্যাঁ, তুমি জিসানকে বলে দিও আমি বিয়েটা করব। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি কেন পারব না? বলেই হাসি মুখে তাকালো আমার দিকে। কিন্তু এই হাসির পিছনে তার মনের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারছি। কারণ অহনা হাসছে ঠিকই, তবে তার চোখের থেকে জল পড়া কমছে না। অহনাকে এভাবে দেখে আমিও নিজের চোখের জল আটকে রাখতে পারলাম না। অহনা সেটা দেখে আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল,
অহনা, ধুর পাগল, কান্না করছো কেন? আরে নাইবা হলাম তোমার ভাবি, কিন্তু তোমাকে তো আমার ভাবি হিসেবে পয়েছি। আমি অহনাকে জড়িয়ে ধরে বললাম। ঈশাশ্বরে অহনা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। এটা বলতেই অহনা শব্দ করে কান্না করে দিল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আজ আমারই ভাইয়ের জন্য অহনার এমন অবস্থা। মনে মনে ভাবতে লাগলাম, কেন করলে ভাইয়া এমন একটা মিষ্টি মেয়ের সাথে? অহনাকে ঘুম পড়িয়ে রুমের দরজা খুলতেই দেখি শান বিছানায় বসে আছে। আমি রুমে ঢুকতেই সে বলে উঠল, শান, এত সময় তুমি অহনার ঘরে কি করছিলে? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কয়টা বাজে। উনার কথায় আমি ঘড়ির দিকে দেখলাম প্রায় 1টা বাজে। উনি আমার দিকে এগিয়ে এসে আমার মুখটা তার দিকে ঘুরিয়ে বলল, শান, কি হয়েছে তোমার? মুখটা এমন করে রেখেছ কেন? কিছু হয়েছে? উনার মুখ থেকে এমন কথা শুনে আমি উনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কেন জানি না অহনা আর জিসান ভাইয়াকে আলাদা হয়ে যেতে দেখে উনাকে হারাবার ভয় আমার মাথায় চেপে বসেছে। আমি জানি উনি হয়তো আমাকে ছেড়ে কখনো যাবেন না, তবে মন যেন মানছে না আজ। কান্না জড়িত গলায় বললাম, ঈশা, আপনি প্লিজ আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। উনি আমাকে এভাবে কান্না করতে দেখে অবাক হয়ে গেল আর বলল, শান, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? আমি উনাকে ছেড়ে দিয়ে উনার গাল দুটো আমার 2 হাত দিয়ে ধরে বলে উঠলাম, ঈশা, আগে বলুন ছেড়ে যাবেন না। শান, কি বলছো তুমি? ঈশা, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত ব্যবহার করছো কেন? ঈশা কিছুই বিরক্তি নিয়ে শানের গাল থেকে হাত সরিয়ে বলল, ঈশা, আপনাকে যেটা বলছি সেটার ওর দিন। শান ঈশার এমন বিরক্তি ভাব দেখে ওর গালে হাত রেখে বলল, শান, আরে বাবা, আমি আমার ঈশা পাখিকে ছেড়ে কোথায় যাব? শানের মুখ থেকে ঈশা এমন কথা শুনে ঈশা শানকে আবার জড়িয়ে ধরে বলল, ঈশা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। শান ঈশার এমন ব্যবহার দেখে কিছুটা অবাক হল, তবে এটা ভেবে তার ভালো লাগল যে ঈশা তাকে ছেড়ে না যাবার কথা বলছে। সেও ঈশাকে তার পরম আবেশে জড়িয়ে ধরল। 5 বছর পর আজ শান আর ঈশার মেয়ে সাফিয়ার জন্মদিন। শান আদর করে তার মেয়েকে পরি বলে ডাকে। তার জন্য পুরো পরিবারই মেয়েকে পরি বলে ডাকে। তাদের মেয়ের আজ 4 বছর পূর্ণ হল। আজ একটা বার্থডে পার্টি আয়োজন করছে। পার্টিতে আজ সবাই আসবে। ঈশার বাপের বাড়ির থেকে তার মা বাবা এসেছে 2 দিন আগেই। শান নিচে পার্টি আয়োজন দেখছে সবকিছু ঠিকঠাকভাবে হচ্ছে কি না। বাড়িতে এত কাজের লোক থাকা সত্ত্বেও সে নিজে করছে, কারণ তার আদরের মেয়ে পরীর জন্মদিনে সে চায় না কোনো কিছু ত্রুটি থাকুক। তাই সবটা সে একা দেখছে। আর এদিকে ঈশা তার মেয়ের জন্য নিজের হাতে কেক তৈরি করেছে। কেক তৈরি করতে গিয়ে ঈশার অবস্থা নাজেহাল, তবু সে চায় আজ তার মেয়ে তার নিজের হাতের তৈরি কেক কাটুক। শান খেয়াল করল লোকজন আসা আরম্ভ করেছে। তাই সে সব কাজ লোকদের বুঝিয়ে দিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখল ঈশা কেক বানাতে গিয়ে কেকের ক্রিম তার সারা মুখে লেখে আছে। শান পাশের টেবিল থেকে টিস্যু বক্স থেকে একটা টিস্যু হাতে নিয়ে ঈশার কাছে গিয়ে ঈশার গালটা তার হাত দিয়ে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, শান, ক্রিম কি কেকে লাগুচ্ছ নাকি নিজের গালে? শানের মুখ থেকে এমন কথা শুনে ঈশার তার গালে হাত দিতে গেলেই শান ইশারা দিয়ে ঈশাকে হাত দিতে বারণ করে। তারপর শানের হাতে থাকা টিস্যু দিয়ে ঈশার গালটা মুছিয়ে দিতে দিতে বলে, শান, পরীকে রেডি করানো হয়েছে। ঈশা, আমি রেডি করাতে চেয়েছিলাম, কিন্তু অহনা বলল ভাবি তুমি কেক রেডি করো, আমি পরীকে রেডি করিয়ে দিচ্ছি। জানো আমি কতবার বললাম এমন প্রেগনেন্ট
অবস্থায় তোমার উচিত রেস্ট নেওয়া, তা তোমার বোন বলল কি জানো? শান মুচকি হাসি দিয়ে টিস্যুটা ফেলে দিয়ে বলল। শান কি বলল? ঈশা বলল, না, আমি পরীকে রেডি করাবো, তুমি তোমার কাজে যাও। তাই আমিও কেক বানাতে চলে এলাম। শান, ও আচ্ছা, তো আপনার কেক বানানো হলো? ঈশা, হ্যাঁ হয়ে গেছে, দেখো তো কেমন হয়েছে। শান ঈশার কেকের দিকে তাকিয়ে বলল। শান, খুব সুন্দর হয়েছে। ঈশা, থ্যাঙ্কস। শান, আচ্ছা, তো এখন কি পরীর মা রেডি হবে নাকি আমি রেডি করিয়ে দেব? কথাটা শোন মা। ঈশার চোখ দুটো বড় হয়ে গেল। সেই শানকে হালকা ধাক্কা দিয়ে বলল। ঈশা, অসভ্য লোক কোথাকার। বলেই ঈশা সেখান থেকে রুমে চলে গেল। আর শান ঈশাকে এভাবে রেগে যেতে দেখে সেখানে দাঁড়িয়ে হাসতে লাগল। ঈশা তাদের রুমে গিয়ে দরজা খুলতেই পুরো হা হয়ে গেল, কারণ তার সামনে তার মেয়ে পরী একটা নীল রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তাকে পুরো নীল পরীদের মহন লাগছিল। ঈশাকে রুমে ঢুকতে দেখে পরী দৌড়ে তার মাকে জড়িয়ে ধরল। ঈশা তার মেয়ের সামনে বসে দুই গালে দুইটা চুমু একে দিল। তারপর অহনাকে উদ্দেশ্য করে বলল। ঈশা, অহনা, তুমি তো আমার মেয়েটাকে পুরো পরীদের মতন সাজিয়েছ। অহনা আস্তে আস্তে বিছানা থেকে উঠে ঈশার কাছে এসে বলল। অহনা, আমাদের সাফিয়া তো এমনিতেই পরীর মতন সুন্দর, তাকে আবার সাজানো লাগে নাকি? তখনই পরী আধো আধো কণ্ঠে বলল। পরী, মাম্মা পাপার কাতে যাব। ঈশা, যাব তো মাম্মা, আগে আমি একটু রেডি হয়ে আসি। পরী, হুম। ঈশা, অহনা অয়ন আসবে না? অহনা, হ্যাঁ ভাবি আসবে। একটু আগে ফোন করেছিল, গাড়িতে আছে, চলে আসবে। ঈশা, ও আচ্ছা, তুমি তাহলে রুমে গিয়ে বিশ্রাম করো। অহনা, না গো ভাবি, এখন আর বিশ্রাম করব না। এমনিতেও সারাদিন ওই বিছানাতেই আমার দিন কাটে। আজ প্লিজ যেতে বলো না। ঈশা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু পরীকে নিয়ে বসো, আমি চেঞ্জ করে আসছি। অহনা, হুম। বলেই ঈশা চলে গেল। সন্ধ্যায় খুব সুন্দরভাবে কেক কাটার আয়োজন শেষ করল। মেহমানরা খেয়ে দিয়ে চলে গেছে। ঈশার মা, বাবা, অহনা, অয়ন, শান, শানের মা, বাবা সবাই মিলে গল্প করছিল। পরী তার মায়ের সাথে রুমে গেছে। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। শান এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই দেখল জিসান দাঁড়িয়ে আছে, হাতে তার বড় টেডি বিয়ার। শান হাসি মুখে দরজার কাছ থেকে সরে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল। শান, নেও, এখন আসার সময় হলো পরীর মামা। জিসান হাসি মুখ নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল। জিসান, আরে আমার মতন একদিন অন্যের অধীনে কাজ করে দেখো, তারপর বলো। বলেই জিসান সামনে তাকাতেই দেখল অহনা তার দিকে তাকিয়ে আছে। অহনার এমন চাওনি। জিসানকে বলে দিচ্ছে, তুমি যা চেয়েছ তাই হয়েছে জিসান। হঠাৎ জিসানের চোখ গেল অহনার পেটের দিকে। একদিন জিসানকে অহনা বলেছিল বিয়ের পরপরই বাচ্চা নিব আমরা। জিসান সেদিন অহনা কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। সেদিনের কথা ভেবেই জিসান একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। ঠিক তখনই শান জিসানের কাঁধে হাত রেখে বলল। শান, কি রে, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে নিজের ভাগ্নির সাথে দেখা করবি? জিসান, চল। বলেই তারা দুজন এগিয়ে গেল। শান জিসানকে বসতে বলে তার রুমে গেল। জিসান সামনে তাকাতেই খেয়াল করল অহনার পাশে যে লোকটা বসা, সে অহনার হাতে হাত রেখে বসে আছে। জিসানের বুঝতে দেরি হল না, এটা অহনার হাজব্যান্ড। অহনার থেকে চোখ সরিয়ে নিয়ে জিসান সবার সাথে কথা বলতে লাগল। শান রুমে গিয়ে দেখে পরী আর ঈশা দুজনে ঘুমাচ্ছে। শান ঈশার কাছে গিয়ে ঈশাকে ডাকতে লাগল। শান, ঈশা।
মেয়েকে ঘুম পড়াতে পড়াতে নিজেরও চোখ লেগে এসেছিল। হঠাৎ শানের গলার আওয়াজ পেয়ে আমি বলে উঠলাম, ঈশা কিছু বলবে? শান, আরে ওঠো, দেখো নিচে কে এসেছে। আমি কোনো রকম উঠে বসে বললাম, ঈশা, কে এসেছে? শান, পরীর মামা। ভাইয়ার কথা শুনে আমার চোখের ঘুম উড়ে গেল। কারণ অহনাও তো এ বাড়িতে আছে। আমি দ্রুত বিছানা ছেড়ে নেমে উনার সামনে গিয়ে বললাম, ঈশা কোথায়, একটু তুতলিয়ে। শান নেও ভাইয়ের কথা শুনে চোখের ঘুম উধাও হয়ে গেল। ঈশা, কোথায় সেটা বলেন। শান, আরে বাবা, নিচে। ওহ বলেই ঈশা যেতে নিলেই দেখল অহনা আর জিসান তাদের রুমে ঢুকছে। ঈশা দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হল। ঈশা ঠিক তখনই শান বলে উঠল, শান, ওই তো চলে এসেছে তোমার ভাই। অহনা, ভাইয়া, মা তোকে নিচে ডাকছে। শান, আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমি যাচ্ছি। বলেই শান সেখান থেকে চলে গেল। পরিবেশটা খুব থমথমে। তখনই অহনা বলে উঠল, অহনা ভাবি, তোমরা গল্প করো, আমি যাচ্ছি। কথাটা বলেই অহনা চলে যেতে নিলেই জিসান বলে উঠল, জিসান, কেমন আছো অহনা? জিসানের মুখ থেকে এমন কথা শুনে অহনা পা থেমে গেল। সে জিসানের দিকে ফিরে স্বাভাবিকভাবে বলে উঠল, অহনা, ভালো আছি, তুমি কেমন আছো? জিসান, ভালো। চলে যাচ্ছ কেন, বসো। অহনা, না। জিসান, কেন, তোমার হাজবেন্ড বুঝি রাগ করবে এখানে থাকলে? অহনা, এমনা, ও খুব ভালো। জিসান, সে তো দেখলাম কিভাবে তোমার হাত ধরেছিল। খুব ভালোবাসে বুঝি ও তোমাকে? অহনা জিসানের এমন কথায় ওর দিল না। জিসান আবার বলে উঠল, জিসান, এটা কি তোমার সেকেন্ড বেবি? অহনা, না, প্রথম। জিসান, এত দেরিতে বেবি হলো যে? আগে তো সব সময় বলতে আমাদের। আর কিছু বলতে পারল না। জিসান থেমে গেল। অহনা জিসানকে থেমে যেতে দেখে একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, অহনা, আসলে আমার ভাগ্যটা খুব খারাপ, আমি যা চাই তার সবসময় উল্টোটাই পাই। বলেই অহনার চোখের কোণে পানি চলে এলো। অহনা সেটা লুকানোর জন্য দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে ঈশা অহনা আর জিসানের কথা শুনে সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর ভাবতে লাগল জীবনটা খুবই অদ্ভুত, সবাই সবকিছু পায় না। ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস নিল ঈশা। সমাপ্ত।